নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনের রদবদল ও নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। 1.5 লাখ পুলিশ সদস্য প্রশিক্ষণ পাবেন, 60,000 সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবেন। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এসেছে এসব সিদ্ধান্ত। আনোয়ার হোসেনের রিপোর্ট। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইন শৃঙ্খলা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে 2 ঘণ্টার বৈঠক হয়। বৈঠকের মূল দিকগুলো এক ব্রিফিংয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট, 2 ঘন্টার মিটিং ছিল। 2 ঘন্টার মিটিংয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, বৈঠকে প্রশাসনের প্রয়োজনীয় রদবদল, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয় বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তার সিদ্ধান্ত নেওয়া হয়। সামনে যে ইলেকশন আসছে, ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কিরকম এবং সেই অনুযায়ী আমরা কি কাজ আরো করতে পারি জোরদারভাবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। প্রথম ছিল যে কোঅর্ডিনেশন বাড়ানো, আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। বৈঠকে অপতথ্য রোধে জাতীয় তথ্য কেন্দ্রের ভূমিকা এবং পুলিশের মিডিয়া সেন্টার প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এই সেন্টার প্রতিদিন প্রেস কনফারেন্সের মাধ্যমে আইন শৃঙ্খলার তথ্য জানাবে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন পুলিশের কাজ জনগণের কাছে তুলে ধরতে হবে। ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এটা আরো ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো। এদিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি আন জ্যাকবসনের সঙ্গে বৈঠকে মোহাম্মদ ইউনূস সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন। আমরা যথেষ্ট প্রিপেয়ার্ড, আমরা আশা করি এটার একটা ভালো কনক্লুশন হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। বৈঠক শেষে তারা সেখানে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছেন আরও এক শিক্ষার্থী। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে শিগগিরই ঢাকায় আসবে চীনের তদন্ত দল। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। শিশুদের কোলাহলে মুখর থাকার কথা ছিল এই স্কুল প্রাঙ্গণ, কিন্তু এখন এখানে নিঃশব্দে সারি বেঁধে রাখা আছে শত শত ব্যাগ, পানির বোতল, জুতা আর বই। যেন ওরা বলে যাচ্ছে, আমরা এসেছিলাম কিন্তু ফিরতে পারিনি। স্কুলের সামনের সড়কে প্রতিদিন ভিড় করছে আশেপাশের কলেজের শিক্ষার্থীরা। কেউ দাঁড়িয়ে, কেউ কাঁদছে, দুর্ঘটনাস্থলের দিকে তাকিয়ে নির্বাক সবাই। এই ব্যথা শুধু চোখে নয়, গলার স্বরেও। মনের একটা আবেগ দেখার জন্য আসলাম। এখানে অনেক ছাত্র মারা গেছে, আমরা তাদের শোকে শোকাহিত। আমরা তাদের পরিবারবর্গকে সান্ত্বনা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। দেখার জন্য আসছি, আইসা কষ্ট লাগলো, অনেক নষ্ট হয়েছে জিনিস, অনেক ক্ষতি হয়েছে। ক্ষতির যেমন তেমন আমাদের ছেলে মেয়ে যে আমাদের না যাই হোক, আমার আত্মীয় স্বজন হোক, আমার পাড়াভিষি হোক, দেশের হোক, এভাবে দুঃখ হয়েছে, ওরা গেছে, মারা গেছে, এটাই অনেক কষ্টকর। এদিকে ঝরে গেল আরও একটি প্রাণ। সোমবার সকালে মৃত্যু হয় সাহিল ফারাবি আয়ান নামের 7ম শ্রেণীর এক শিক্ষার্থীর। বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আয়ান অবশেষে হার মানে, যার শরীরের 40% ছিল দগ্ধ। আইএসপিআরের তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা এখনও 34। বিমান বিধ্বস্তের এই ঘটনার কারণ, দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। প্রজ্ঞাপন জারি করা হয় রোববার রাতে। কমিটির নেতৃত্বে আছেন সাবেক সচিব AKM জাফরুল্লাহ খান। কমিশন 4 সপ্তাহে প্রতিবেদন দেবে, পারবে যে কোনো স্থান পরিদর্শন ও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে। সরকার বলছে, এই দুর্ঘটনার তদন্ত শেষে শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিতের পথে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে শীঘ্রই চীনের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর এয়ার কমোডর শহীদুল ইসলাম। রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে বিমান বাহিনীর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। জামালপুরে জুলাই পদযাত্রা নিয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি। সকাল থেকেই নেতাকর্মীদের ভিড়ে মুখর হয়ে ওঠে জেলা শহরের বিভিন্ন মোড় ও পথ। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম পথসভায় বিএনপির উদ্দেশ্যে বলেন, দলটির চেয়ে বেশি করে বিএনপি নির্বাচন চায় এনসিপি।
গণঅভ্যুত্থান না হলে ভোটের স্বপ্নই অবান্তর ছিল। জামালপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমানের তথ্যচিত্রে অলিউল রনের রিপোর্ট। জুলাই পদযাত্রাকে ঘিরে রাতে জামালপুরে চলে আসেন এনসিপির নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম শুরুতে হযরত শাহজামাল রাদিয়াল্লাহু আলাইহিস সালামের মাজার জিয়ারত করেন। এরপর সকালে সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে শহরের প্রবেশপথে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। বেলা 11টায় শুরু হয় পদযাত্রা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয় এ পদযাত্রা। এরপর পথসভায় নাহিদ ইসলাম ভোটের তাগিদ দেয়া দলগুলোর প্রতি বলেন, 5 আগস্ট গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না। আমরা চাই না বাংলাদেশের যে পুলিশ ব্যবস্থা তারা কখনোই আর দলীয়করণ হোক, কোনো দলের পক্ষে জনগণের বিপক্ষে তারা ব্যবস্থা গ্রহণ করুক। আমরা চাই পুলিশ জনগণের হয়ে উঠুক, প্রশাসন জনগণের হয়ে উঠুক, আদালত জনগণের হয়ে উঠুক। এ সময় জুলাই সনদের গুরুত্বের কথা জানিয়ে সংস্কার এবং জুলাই অপরাধের বিচারে সরকারকে আরো সোচ্চার হওয়ার কথা জানান নেতারা। আমরা আপনাদের কাছ থেকেই শুনছি জুলাই সনদ প্রয়োজন, সংস্কার প্রয়োজন। সংস্কার পথে যারা বাধা দিবে তাদেরকে দেশবাসী মনে রাখবে। পথসভায় আরো বক্তব্য রাখেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, এই আন্দোলন রাজনৈতিক জাগরণের অংশ, যার মূলে রয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। 2024 সালে যে গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানে জামালপুরের 17টি সন্তান প্রাণ দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। জুলাই এ পদযাত্রা জামালপুরের রাজনীতিতে নতুন বার্তার পাশাপাশি তরুণদের উপরই ভরসা রাখার আহ্বান জানান নেতাকর্মীরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ বিষয়ে জামায়াত এনসিপির সঙ্গে দ্বিমত বিএনপির। তাই ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াক আউট করে দলটি। পরে ফিরে এলেও তাদের মত জোর করে ঐক্যের চেষ্টা করছে কমিশন। এ মাসে এই সংলাপ শেষে দলগুলোর সহায়তা চেয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের অনেকগুলো বৈঠকের পরও ফলাফল প্রায় শূন্য। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের 20তম দিনের আলোচনা শুরু হয়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কিছুক্ষণের জন্য ওয়াকআউট করে বিএনপি। জামায়াত এনসিপি সহ বেশিরভাগ দলই সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ নীতির বিষয়ে একমত। যদি একটা দল না থাকে, এবং নিঃসন্দেহে তারা আমাদের ভোটের বিবেচনায় অন্যতম বড় দল, এটা যদি না থাকে আমরা আলোচনা করব, কিন্তু ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারবো না। সামনে চলতে হলে দেশটাকে মেধার ভিত্তিতে যদি সরকার পরিচালনা করতে হয়, তাহলে অবশ্যই কমিশন গঠনের ব্যাপারে ঐক্যমতের প্রস্তাবটার সাথে আমরা একমত। যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কমিটি যদি নিরপেক্ষ হয়, সেটা যদি দলীয় নিয়োগটাকে আমরা এর মধ্যে আটকাতে পারি, এটাকে নির্বাহী ক্ষমতাকে কার্টেল করা হয়, তারা আসলে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রের যে কাঠামো আছে সেই কাঠামোর ব্যাপারে তারা পূর্ণাঙ্গভাবে জনগণকে ওয়াকিবহাল করছেন না। কিন্তু বিএনপি মনে করে ভবিষ্যতে সরকার বা রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে। সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। এর আগে সূচনা বক্তব্যে কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, বেশ কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো, তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত করে দ্রুত সময়ে আলোচনা শেষ করতে চায় কমিশন। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। আজ আলোচনা চলার মধ্যে 12টার দিকে হঠাৎ বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। এ সময় সবাই হুড়োহুড়ি করে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে কারো অসাবধানতাবশত অ্যালার্ম বেজে উঠেছিল। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। পর্ষদের সঙ্গে বনিবনা না হওয়ায় পদত্যাগ করেছেন মেঘনা ব্যাংকের এমডি। 3 বছরের জন্য নিয়োগ পেলেও 15 মাসের মাথায় আহসান খলিল পদত্যাগ করলেন। কেন্দ্রীয় ব্যাংক বলছে তাকে সরিয়ে দিতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো নির্দেশনা ছিল না। সাইদ আরমানের রিপোর্ট। 2013 সালে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে কার্যক্রমে আসে মেঘনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা HN আশিকুর রহমানের চেয়ারম্যান ছিলেন।
আশিকুর রহমান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। 5 আগস্টের পর ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন হয়। নতুন চেয়ারম্যান নির্বাচিত হন প্রাণা রেফেল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী। পর্ষদে নিয়োগ পান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী সহ ব্যাংকাররা। তবে পর্ষদের সঙ্গে বনিবনা না হয় এবার পদত্যাগ করলেন ব্যবস্থাপনা পরিচালক। কেন্দ্রীয় ব্যাংক বলছে খতিয়ে দেখা হবে পেছনের কারণ। কি কারণে উনি পদত্যাগ করলেন, সেটা কি তার একান্ত ব্যক্তিগত কারণ, নাকি ব্যাংকের ম্যানেজমেন্টের সাথে বা পর্ষদের সাথে তার বোঝাপড়ার অভাব, সেটা আমাদের কাছে ক্লিয়ার না। বাংলাদেশ ব্যাংক বলছে এমডি আহসান খলিলের পদত্যাগ পর্ষদ অনুমোদনের জন্য পাঠিয়েছে তাদের কাছে। তবে ছুটিতে পাঠানোর প্রস্তাব কেন তার যৌক্তিকতা না পেলে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পদত্যাগপত্রের চূড়ান্ত অনুমোদন দেবে না। বাংলাদেশ ব্যাংক যদি এই পদত্যাগপত্রটা গ্রহণ করে তবেই এই পদত্যাগ কার্যকর হবে। অন্যথায় এমনও হতে পারে বাংলাদেশ ব্যাংক যদি সন্তুষ্ট না হয় ওনার সাথে এমনকি ব্যাংকের পর্ষদের সাথেও কথা বলতে পারে এবং সেক্ষেত্রে প্রকৃত কারণ উদ্ভাবনের পর সন্তুষ্টি সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক এই পদত্যাগপত্রের ব্যাপারে সিদ্ধান্ত দিবে। আহসান খলিল গত বছরের এপ্রিলে এমডি হিসেবে নিয়োগ পান। 3 বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হলেও 15 মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন। ব্যাংকাররা মনে করছেন বিষয়টি খতিয়ে দেখা জরুরি। এদিকে বিকেলে বাংলাদেশ ব্যাংকে যান চেয়ারম্যান উজমা চৌধুরী। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। টানা 5 মাসের অচলাবস্থায় কাটিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে একাডেমিক কার্যক্রম। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে ঘিরে সংঘর্ষের পর বন্ধ হয়ে যাওয়া ক্লাস পরীক্ষা আবার শুরু হতে যাচ্ছে। দায়িত্ব নিয়ে এই নতুন উপাচার্য জানান মঙ্গলবার থেকে শুরু হবে একাডেমিক কার্যক্রম। হাসানুর রহমান তানজিরের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। গত 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে ঘিরে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও বহিরাগতরা। তারই জেরে প্রায় 5 মাস বন্ধ বিশ্ববিদ্যালয়। অচলাবস্থা কাটাতে গত মাসে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ দেওয়া হলেও স্বাভাবিক হয়নি কার্যক্রম। 3 সপ্তাহের মাথায় তাই অনাস্থা ও আন্দোলনের মুখে উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ান অধ্যাপক হযরত আলী। এতে নতুন করে আবারও সৃষ্টি হয় অচলাবস্থা। কুয়েটের এমন পরিস্থিতিতে এবার দায়িত্ব নিয়েছেন নতুন উপাচার্য। অনেকে গিয়ে জব লাইফে যাবে, আবার অনেকে স্কলারশিপের জন্য ট্রাই করবে। সো সবার এটা একটা লাইফে হ্যাম্পার হয়ে গেল না, এতদিন যে বন্ধ ছিল। আগের সেই আনন্দটা সবার মধ্যে ফিরে আসবে, সব ইউনিভার্সিটিটা গতিশীল হবে, আমরা এই প্রত্যাশা রাখি। আমাদের তার কাছে একটাই দাবি দেওয়া যে আমাদের ক্লাসটা যত দ্রুত সম্ভব শুরু করা এবং আমাদের যে পরীক্ষাগুলো বাকি আছে এগুলো যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি। আমরা এখনো 4th ইয়ার উঠতে পারি না, যেখানে ঢাকা ভার্সিটিতে আমাদের ব্যাচের যারা আছে এরা ভিড় হয়ে গেছে অলরেডি। শিক্ষক সমিতির নেতারা বললেন শিক্ষকরাও চান দ্রুত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু করতে। যেহেতু দীর্ঘদিন একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল, সুতরাং একাডেমিক কার্যক্রম শুরু করা এটা সবার জন্যই সবারই একটা কমন প্রত্যাশা, এখন সর্বোচ্চ প্রত্যাশা। নতুন উপাচার্য রবিবার দিনব্যাপী শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষক সমিতির সাথে বৈঠক শেষে জানান মঙ্গলবার থেকে শুরু হবে কুয়েটের একাডেমিক কার্যক্রম। যে কোনো লেভেলের শিক্ষকরা যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করার জন্য তারা রাজি, তারা ক্লাস শুরু করার জন্য উদ্গ্রীব হয়ে বসেছিলেন। তারা বলেছিলেন যে বেশি আসলে আমরা ক্লাস শুরু করবো, বেশি আসছেন এবং ওরা হোল হার্টেডলি এইভাবে আমাকে এনশিওর করেছেন যে আমরা ক্লাস শুরু করব। উপাচার্যের আশ্বাসে কিছুটা আশাবাদী কুয়েট পরিবার। প্রত্যাশা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধান। সিরাজুম মুনির শুভ, নাগরিক। বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ ও সংবাদ সম্মেলন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ উত্তরবঙ্গের ছাত্র জনতা। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মডার্ন মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে তারা। বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন উত্তরবঙ্গ বরাবরের মতো এবারও বাজেট বৈষম্যের শিকার হয়েছে। বক্তারা হুঁশিয়ারি দেন অবিলম্বে এই বৈষম্য দূর না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। উন্নয়ন প্রকল্প হবে এবং এই
বড় বাজেট হবে। আজকে বেগমরা বিশাল শিক্ষার্থীরা এবং রংপুরের মানুষ দেখেছেন বলে যে লাশ লাগলে লাশ নেই, কোন রংপুরে বাজেট দে। তীব্র নিন্দা জানাই যে আমাদের রংপুরে এভাবে পিছিয়ে পড়তেছে, এভাবে যদি পিছিয়ে পড়তে থাকে আমরা রংপুরে মানুষজন আর পিছিয়ে থাকবো না। উত্তরবঙ্গের জন্য আমাদের এই কর্মসূচি হচ্ছে, আমরা সবল রংপুরবাসীকে উত্তরবঙ্গ সবাইকে আসতে আমরা নিয়ে আসার ট্রাই করবো। বাজেট শূন্য রাখা হয়েছে কেন? আমরা কি দেশের অংশ না? আমাদের কি দেশের অংশের বাহিরের অংশ? আমাদেরকে কেন বাজেট শূন্য রাখা হবে? এখানে শূন্য বাজেটে কিভাবে হয়? আমরা দাবি না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বো না। আমাদের দাবি মানতে হবে, দাবি মানবে, তারপরে আমরা রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। 2024 সালের 28 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশজুড়ে গ্রাফিতি, দেয়াল লিখন এবং অনলাইন অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করে। এই দিনে সহিংসতা আর দমন পীড়নের পেছনের হিসাব তুলে ধরছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ফিরে দেখা সেই ভয়াল স্মৃতি। রাজপথ তখন উত্তাল কোটা সংস্কার আন্দোলনে। দাবির ভাষা হারিয়ে সহিংসতায় ঝরে পড়ে শতাধিক প্রাণ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে তীব্র প্রতিবাদ ফুটিয়ে তোলা হয়। রাজধানীর পলাশীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কার্টুনিস্ট ও চারুকলার শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করার সময় পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশ তাদের রং তুলি জব্দ করে, ফলে কর্মসূচি শেষ করা সম্ভব হয় না। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতি করা হয়। এর মধ্যেই সচিবালয়ে মুখ খোলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, হাসপাতাল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাণ হারান অন্তত 147 জন। বলেন, যাচাই বাছাই চলছে, সংখ্যা আরও বাড়তে পারে। সেদিন রাতেই আসে নাটকীয় মোড়। ডিবি কার্যালয়ে রেকর্ড করা ভিডিও পাঠানো হয় গণমাধ্যমে। 6 সমন্বয়ক লিখিত বিবৃতি পড়ে জানান কর্মসূচি প্রত্যাহারের কথা। তবে কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা বার্তা দেন বাকি 3 সমন্বয়ক। অভিযোগ তোলেন, ডিবি হেফাজতে অস্ত্রের মুখে বিবৃতি দিতে বাধ্য করা হয়। বলেন, ডিবি কার্যালয় কখনোই সংবাদ সম্মেলনের জায়গা হতে পারে না। সেদিনের সেই বিবৃতি মৃত্যু পরিসংখ্যান আর গ্রেপ্তার নিয়ে বিতর্ক আন্দোলনের গতিপথকেই পাল্টে দেয়। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। জানাবো দেশের বাইরের খবর। সীমান্ত সংঘাত নিরসনে থাইল্যান্ড ও কম্বোডিয়া অবিলম্বে ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিকেলে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় আনোয়ারের সরকারি বাসভবনে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর আনোয়ার ইব্রাহিম বলেন, আমরা অত্যন্ত ইতিবাচক অগ্রগতি ও ফলাফল দেখতে পাচ্ছি, যা কম্বোডিয়া ও থাইল্যান্ড উভয়ের মধ্যে কল্যাণকর। বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।